গোটা বিশ্বে কত মানুষ ন্যায় বিচার না পেয়ে মারা যায় যাদের কেউ মনে রাখে না। কিন্তু কেমন হয় যদি এই ন্যায় বিচার না পাওয়া মানুষগুলোই মৃত্যুর পর কবর থেকে দোষীদের সাজা দিতে ফিরে আসে। বলছিলাম একটা ইউনিক কোরিয়ান মুভি রিজারেক্টেড ভিকটিমস এর কথা, যার এন্ডিং তাক লাগিয়ে দেবে। তবে মেন ভিডিওতে যাওয়ার আগে বলবো, যারা হরর ছাড়া অন্যান্য মুভি দেখতে পছন্দ করো তারা আমার সেকেন্ড চ্যানেল সিনেভার্স বাংলাতে ভিজিট করো, লিংক কমেন্ট ও ডেসক্রিপশনে দেওয়া রইল। কোরিয়ার এক বৃষ্টিমুখর দিন, চই তার ছেলে সিওজিনের জন্য টিফিন নিয়ে রোডের এক প্রান্তে দাঁড়িয়ে। ছেলে ল স্কুলে পড়ছে, যাওয়ার আগে সে টিফিন নিতে ভুলে গেছে। ছেলের রাস্তা পার হতে দেরি হচ্ছে দেখে চই রোড ক্রস করতেই যাবে, তখনই এক বাইক চালক এসে চইয়ের হাতের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু সে ব্যাগ না ছাড়লে চালক তাকে টেনে হিঁচড়ে অনেকটা রাস্তা নিয়ে যায়। আর শত চেষ্টা পরেও সে ব্যাগ না ছাড়লে চালকটি তাকে ছুরি মেরে পালিয়ে যায়। রাস্তায় ভিড় দেখে সিওজিন ছুটে আসলে দেখে মা মৃত্যুর প্রহর গুনছে। তাকে কাঁধে তুলে হসপিটাল নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার সব চেষ্টা বৃথা। এরপর কেটে গেছে 7 বছর। সিওজিন এখন সফল উকিল। সে তার মায়ের স্বপ্ন পূরণ করেছে। সে কাজের প্রতি বদ্ধপরিকর এবং দোষীদের কোনো মতেই মাফ করে না। কোর্টে সিওজিন তার বিভিন্ন কেস নিয়ে ব্যস্ত থাকলেও মায়ের খুনিকে সে এখনো খুঁজে চলেছে। তার বিশ্বাস পুলিশ তার মায়ের কেসে গাফিলতি করেছিল। কোর্ট থেকে বেরোতেই হঠাৎ বোন সিওহির ফোন আসলো। উত্তেজিত কণ্ঠে বলল যত দ্রুত সম্ভব বাড়ি আসতে, কারণ মা ফিরে এসছে। ওর কথায় বিশ্বাস হলো না। বোনের এমনিতেই মানসিক রোগ, ওষুধ খেতে যায় না। ঝগড়া করে স্বামীর বাড়ি ছেড়ে এইখানেই থাকে। এক প্রকার বিরক্ত হয়ে বাড়ি ফিরলে চক্ষু চড়ক গাছ। মা সোফায় দিব্যি বসে রয়েছে, শরীরে কোনো রোগের চিহ্ন মাত্র নেই। মাকে ফিরে পেয়ে সিওহি খুশিতে আত্মহারা। সিওজিন জিজ্ঞেস করে, কে তুমি? কোনো উত্তর না দিয়ে সোজা বলল, ড্রেস চেঞ্জ করে নাও, খেতে দিচ্ছি। সিওজিন ভেবে পাচ্ছে না যে মানুষটা 7 বছর আগে মারা গেছেন সে কিভাবে তার সামনে সুস্থ অবস্থায় বসে। তাকে দেখতে প্রতিবেশীরা ভিড় জমালো। কেউ বিশ্বাস করতে পারছে না। এই অলৌকিক ঘটনায় সবাই ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে। বিভিন্ন প্রশ্নের মাঝে যখন তাকে জিজ্ঞেস করা হলো তিনি মৃত্যুর পর কেন ফিরে এলেন, উত্তর আসে বদলা। আচমকা চই সিওজিনকে মারতে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বন্য পশুর মতো গর্জন আর অমানসিক শক্তি। উপস্থিত সবাই কোনো রকমে সামলে নিলে চই পরক্ষণে অজ্ঞান হয়ে যায়। সিওহি ঘটনাস্থলে পুলিশ ডাকলে সিওজিন পড়ল চাপে। বিষয়টা বাইরে আসলে সমস্যার শেষ নেই। যা ভেবেছিল সেটাই হলো। সন্ধ্যার মধ্যে প্রশাসন কড়া পদক্ষেপ নিল। এই ঘটনা তাদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে। চইকে আন্ডার ট্রিটমেন্ট রেখে বিভিন্ন টেস্ট চলছে, কিন্তু সব রেজাল্ট একদম নর্মাল। ইউএস এর সিআই এর তরফ থেকে উঠে আসলো এক চাঞ্চল্যকর তথ্য। বিগত কয়েক বছরে এমন কিছু মৃত মানুষ ফিরে আসছে যাদের আইন সঠিক বিচার দিতে পারেনি বা তাদের মৃত্যুর ঘটনাকে কোনোভাবে তারা উপেক্ষা করে গেছে। এই মৃত মানুষরা জীবিত হয়ে ফিরে এসে আসল দোষীকে সাজা দিচ্ছে এবং সাজা দেওয়ার পর তারা নিজেরাই আগুনে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। রিসেন্টলি ম্যাকাওতে একজন খুনিকে আইন সাজা দিতে না পারায় 5 জন মৃত মেয়ে জীবিত হয়ে তাকে মেরে ফেলে, যাদের সে একসময় খুন করেছিল। এমনকি তাদের মধ্যে 2 জন মেয়ে এটাও বলেছিল ওদের বডি কোথায় পুঁতে রাখা আছে। যারা এইভাবে ন্যায় বিচারের জন্য ফিরে আসছে তাদের নাম দেওয়া হয়েছে রিজারেক্টেড ভিকটিম বা আরভি। কোরিয়াতে চইয়ের ঘটনার প্রথম আরভি কেস, যার মৃত্যু 2008 সালে বাইক দুর্ঘটনায় হয়েছিল এবং ঠিক 7 বছরের মাথায় তিনি মৃত্যুর পর ফিরে এসেছেন। শুধু তাই নয়, ফিরে আসা মাত্রই তিনি নিজের ছেলের উপর হামলা করেছেন। আরভিরা একমাত্র তাদেরই স্বীকার করে যারা তার মৃত্যুর জন্য দায়ী। তাই স্বাভাবিক অর্থেই সন্দেহ যাচ্ছে সিওজিনের উপর। প্রশাসনের তরফ থেকে তদন্তের দায়িত্ব এনআইএস কে দেওয়া হলেও আরভি কেসের জন্য স্পেশাল তদন্ত করবে ইউএস স্পেশাল পুলিশ একাডেমির অফিসার লি। গোটা পৃথিবী জুড়ে এই মুহূর্তে 89টা আরভি কেস রয়েছে। তবে কেউ বদলা নেওয়ার পর আর বেঁচে নেই একমাত্র এই চই বাদে। এনআইএস অফিসার সনের সাথে সিওজিনের ভালো খাতির রয়েছে, তাই সে যত সম্ভব তাকে সাহায্য করবে। কিন্তু প্রশ্ন উঠে আসছে সিওজিন তার মায়ের কেস ফাইল নিজের কাছে কেন রেখেছে। সিওজিন বলে শুরু থেকেই তার পুলিশি তদন্তের উপর কোনো ভরসা ছিল না। সিসিটিভি ফুটেজ অনুযায়ী যে ভিকটিমকে গ্রেপ্তার করা হয় তার সাথে মায়ের আঙুল থেকে পাওয়া ডিএনএর সাথে ওই ভিকটিমের ডিএনএ ম্যাচ করেও যায়। তবে একজন প্রত্যক্ষদর্শীর মতে এই কেসে 2 জন কালপ্রিট ছিল, যার সাথে পুলিশ যাকে ধরেছে তার কোনো মিল নেই।
এই কারণে সিওজি নিজের থেকে তদন্ত করতে শুরু করে। সবার আগে সে ওই বাইকের খোঁজ করে যেটা এক ওয়ান্টেড চাইনিজ কোরিয়ান ক্রিমিনাল চায়না টাউন থেকে ডুপ্লিকেট কার্ড ইউজ করে কিনেছিল। সেই মতো একজনকে সন্দেহের আওতায় এনে গ্রেফতার করতে গেলে খবর পায় তার দেহ ৪৫ দিন আগে হান রিভারে পাওয়া গেছে। কোনো ক্রমে তার ডিএনএর সাথে চোইয়ের আঙুল থেকে পাওয়া ডিএনএ ম্যাচ করে তাকেই খুনি ঘোষিত করে দেওয়া হয়। কিন্তু সিওজিন আবার কেস রিওপেন করে, কেননা যে মারা গেছে তার কথার মধ্যে নাকি চাইনিজ ভাষার কোনো টান ছিল না। সেই মতো সিওজিন ইন্টারপোলের তরফ থেকে একটা ওয়ান্টেড লিস্ট কালেক্ট করে যারা বিগত 7 বছরে কোরিয়া থেকে চায়না গেছে। সেইভাবে কেস এগোতে থাকলেও অফিসার লি তদন্তে খবর পায় সিওজিনের মায়ের একটা $৫,০০০ ইন্স্যুরেন্স ছিল, যেটার টাকা চোই মারা গেলে সিওজিন পাবে। ফলে এখন প্রশ্ন আসতেই পারে, ইন্স্যুরেন্সের টাকার জন্য সিওজিন তার মায়ের খুন করেছে। তাই অফিসার লি সিওজিনের প্রতিটা ইন্স্যুরেন্স ডেটা, সিসিটিভি ফাইল, প্রত্যক্ষদর্শীদের রিপোর্ট এবং চোইয়ের মৃত্যুর দিন তার ফোন কলের হিস্ট্রি সাবমিট করতে বলে। এদিকে সিওজিনকে দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে। যে মা তাকে নিয়ে ওভার পজেসিভ ছিল, সেই মানুষটা কিভাবে ফিরে এসে তাকে মারার চেষ্টা করতে পারে? তার কি কোনো দোষ আছে? সিওজিন মাকে দেখতে যায়। তাকে 24 ঘন্টা নজর রাখা হচ্ছে। চোইয়ের অবস্থা বিজ্ঞানকে এক প্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, কারণ ভিতর থেকে তার অবস্থা একজন কোমা রোগীর মতো হলেও বাইরে থেকে দেখলে পুরোটাই উল্টো মনে হচ্ছে, যা কোনো অলৌকিক বা দৈবিক শক্তি ছাড়া সম্ভব নয়। যদি এই ঘটনা এবং আরভির ন্যায় বিচার সর্বসমক্ষে চলে আসে, তাহলে বিশ্বজুড়ে অরাজকতা তৈরি হবে। অফিসার শন আরও বলে যে আরভিদের টার্গেট সর্বদা নির্ভুল হয়, সেক্ষেত্রে সিওজিনের উপর হামলার বিষয়টা হালকাভাবে নিলে চলবে না। কিন্তু সিওজিন বলে মা তার উপর হামলা করলেও তাকে একটুও আঘাত করেনি, যেটা প্রমাণ করছে মায়ের খুনি এখনো বহাল তবিয়তে আছে এবং তাকে খুঁজে বের করা তার দায়িত্ব। এরই মধ্যে একজন খবর দিল গতকাল এক অজানা নাম্বার থেকে ফোন করে এক অজ্ঞাত ব্যক্তি সিওজিনের খোঁজ করছিল এবং সে নাকি চোইয়ের ব্যাপারে কিছু বলতে চায়। সিওজিন সেই মতো তারও খোঁজ চালাতে থাকে। অফিসার লি সেদিন সিওহির সাথে দেখা করে এবং তার থেকে বেশ কিছু জবানবন্দি নিয়ে যেটুকু জানা গেল, চোই সিওজিনকে তার মেয়ের থেকেও বেশি ভালোবাসত। তার যাতে কোনো অভাব না হয় তাই জন্য তিনি বাইরে কাজের সাথে পরবর্তী সময় ট্রাকও চালাতেন। ছেলের জন্য মায়ের যা অবদান সেটা বলে বোঝানো যাবে না। এরই মধ্যে লিকে অফিস থেকে ফোন করে জানায় সিওজিন একজন চাইনিজ ক্রিমিনাল কিমকে ধরতে গেছে। সিওজিন খবর পেয়েছে যে কিম নামের একটা লোক 2008 সালে দেশ ছাড়ার পর কিছু সময় আগে কোরিয়াতে ফেক পাসপোর্ট বানিয়ে আবার ফিরে এসছে। সেই মতো সিওজিন চায়না টাউনের লোকদের থেকে টাকার বিনিময়ে কিমের অ্যাড্রেস জেনে ডেলিভারি বয়ের বেস ধরে তাকে গ্রেফতার করতে গেলে দেখে সে একজন বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে রেখেছে। তারা প্ল্যানিং করে সে মেয়েটাকে উদ্ধার করলে কিম সিওজিনের উপর হামলা করে পালিয়ে যায়। সিওজিন তার পিছু নিলে একটা পরিত্যক্ত বাড়ির ছাদে এসে দূরে একটা লাল জামা পরা বাচ্চা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে একভাবে ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। সিওজিন আকস্মিক ঘোরের মধ্যে পড়ে যেতেই পিছন থেকে কিম ওকে মারতে গেলে সঠিক সময় অফিসার লি তাকে বাঁচিয়ে কিমকে গ্রেফতার করে, কিন্তু ততক্ষণে মেয়েটা উধাও। অন্যদিকে চোইকে পরীক্ষা করতে একটা স্পেশাল টিম ডাকা হয় যারা আরভিদের উপর রিসার্চ করছে। তাদের মতে ম্যাকাওতে যে আরভির খোঁজ পাওয়া গেছিল সে বলেছিল রানেকামা। এটা এনশিয়েন্ট হিব্রু ভাষা, যার অনুবাদ করলে দাঁড়ায় রিভেঞ্জ। তারা আরভিদের জন্য এক ধরনের কেমিক্যাল তৈরি করেছে যেটা তাদের শরীরে ইনজেক্ট করলে বেশি মাত্রায় চুম্বকীয় ক্ষেত্র তৈরি করতে পারে, যার ফলে তাদের কিছুক্ষণের জন্য সজ্ঞানে ফিরিয়ে আনা সম্ভব। যেহেতু চোই প্রথম আরভি যে কিনা হামলা করার পরেও বেঁচে আছে, সেই জন্য তারা চোইয়ের শরীরে কেমিক্যাল ইনজেক্ট করতে চলেছে এই আশায় যদি কোনো ক্লু পাওয়া যায়। সেই মতো প্রক্রিয়া শুরু হলে চোই প্রতিটা প্রশ্নের উত্তর দিতে শুরু করে জানায় সে তার মৃত্যুর প্রতিশোধ নিতে এসছে। সাথে আরো বলে সিওজিন তাকে মারেনি বটে, কিন্তু সে তার মৃত্যুর জন্য দায়ী। সব থেকে অদ্ভুত ব্যাপার, তাকে যখন জিজ্ঞেস করা হলো তাকে কে পাঠিয়েছে, তখন চোই বলে সে নিজেই নিজেকে আরভি রূপে পাঠিয়েছে মৃত্যুর বদলা নিতে। ফলে এই উত্তর আরো ধোঁয়াশা সৃষ্টি করে। সিওজিন জানতে পারে অফিসারদের মধ্যে কেউ একজন 7 বছর আগে চোইয়ের আঙুল থেকে পাওয়া ডিএনএ রিপোর্ট চেঞ্জ করে অন্য একজনকে মিথ্যে খুনি সাজিয়েছিল। অন্যদিকে অফিসার লি কিমের জবানবন্দি নেওয়ার চেষ্টা শুরু করলে সে স্বীকার করতে যায় না যে 7 বছর আগে সে কোনো মহিলাকে ছিনতাই বা খুনের ঘটনার সাথে জড়িত ছিল। এরই সাথে তদন্তে আরো একটা তথ্য উঠে আসে যে চোইয়ের নাকি আরো একটা ইন্স্যুরেন্স ছিল। যেদিন সিওজিনের এলাকার এক 9 বছরের বাচ্চা মেয়ে ইয়ুনজিন এবং তার বাবা হিউনের গাড়ি দুর্ঘটনার মৃত্যু হয়েছিল,
সেদিন ওই ব্যক্তির কাছে চইয়ের ইন্স্যুরেন্সের টাকা ট্রান্সফার হয়। ইতিমধ্যে সিওজিন লিয়ের তরফ থেকে কিমকে জেরা করার জন্য পারমিশন পেলে আরেকটা চমকপ্রদ তথ্য উঠে আসে। কিমের মতে চইয়ের ব্যাগ নিয়ে সে একবার ছুরি মেরে পালিয়ে যায় এবং সেই মুহূর্তে ছুরিটা ওখানে পড়ে গেলে পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন মানুষ ওই ছুরি দিয়ে চইকে একের পর এক আঘাত করে শেষ করে। এদিকে অফিসার শন কিমকে অফিসার লিয়ের থেকে ছাড়িয়ে তাদের আন্ডারে নিয়ে যায় এবং জানায় কিমকে তারা চায়না পাঠিয়ে দেবে, সেখানকার আইন তাকে মৃত্যুদণ্ড দেবে। অফিসার লি ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট থেকে চইয়ের ডিটেলস বের করে এবং দেখে বাবা মেয়ের মৃত্যুর দিন যে লোকটির কাছে চইয়ের ইন্স্যুরেন্সের টাকা ট্রান্সফার হয় তার নাম জিনসু। অবাক ব্যাপার যে এই ইন্স্যুরেন্সের ব্যাপারে চইয়ের বাড়ির কেউই জানতো না, এমনকি তার ছেলেও। সন্ধ্যায় অফিসার লি জানতে পারে চইয়ের কেসে তার আঙুল থেকে পাওয়া ডিএনএ রিপোর্ট যে রিসার্চার সাবমিট করেছিল সে দেশ ছেড়ে চলে গেছে এবং এই বিষয়ে ডিপার্টমেন্টের একজন অফিসার জড়িত আছে যে ডিএনএ রিপোর্ট চেঞ্জ করে চইয়ের কেস ক্লোজ করে দেয়। কিন্তু সে কে? তবে অফিসার শন অন্য প্ল্যানিং এ আছে। সে কিমকে চায়না পাঠায়নি, বরং তাকে আনা হয় চইয়ের সামনে। তাকে দেখা মাত্র চইয়ের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায় আর ক্ষণিকের মধ্যে সে কিমের মুন্ডু ঘুরিয়ে মেরে নিজে অজ্ঞান হয়ে যায়। ডিপার্টমেন্টের অফিসাররা এই ঘটনা ঢাকতে কিমের বডি নদীতে ভাসিয়ে দিয়ে আসে। এই ঘটনা থেকে দূর অফিসার লিয়ে তদন্তে উঠে আসে 7 বছর আগের ঘটনা। সিওজিনের কল হিস্ট্রি ডেটা কালেক্ট করে তারা জানতে পেরেছে যেদিন 9 বছরের বাচ্চা মেয়ে ইউনজিন গাড়ি দুর্ঘটনার শিকার হয় সেদিন ওইখান থেকে 4 কিলোমিটার দূরে তার বাবারও গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়। শুধু তাই নয়, ওই রাতেই সিওজিন একটা বার থেকে মদ্যপ অবস্থায় ফেরে এবং চই কাকতালীয়ভাবে জিনসু নামের এক ব্যক্তিকে ইন্স্যুরেন্সের টাকা দিয়েছিল। মানে সবকটা একই রাতের ঘটনা। অফিসার লি সিওজিনের বোন সিওহিকে গ্রেপ্তার করার ভয় দেখিয়ে জিজ্ঞেস করে যে 7 বছর আগের রাতে ঠিক কি ঘটেছিল। এদিকে চইয়ের ঘটনা যে একজন প্রত্যক্ষদর্শী ছিল সেও কিমের মতো বলেছিল চইকে অন্য একজন লোক একাধিকবার আঘাত করে পালিয়ে যায়। সিওজিন তার বয়ান অনুযায়ী ওই এলাকার গলির একটা সিসিটিভি ফুটেজ পায়, যেটা দেখে তারা অবাক হয়ে যায়, কারণ ওই লোকটা আর অন্য কেউ নয়, স্বয়ং 9 বছরের বাচ্চাটির বাবা হিউন, যার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল 2রা ডিসেম্বর 2006 সালে এবং সে চইকে মেরে নিজের মৃত্যুর বদলা নিয়ে পাশের গলিতে গিয়ে পুড়ে শেষ হয়ে যায়। মানে চইকে যে মেরেছে সে নিজেই একজন আরভি এবং তার মৃত্যুর জন্য কোনোভাবে চই দায়ী। এই ফুটেজ পুরো ঘটনার দিক সম্পূর্ণ পাল্টে দেয়। ইতিমধ্যে সিওজিন জানতে পারে সেদিন রাতে যে অজ্ঞাত ব্যক্তি তাকে কল করেছিল তার নাম জিনসু এবং সে সিওজিনের এলাকার পুলিশ স্টেশনের একজন প্রাক্তন অফিসার। কিন্তু হঠাৎ 2006 সালে সে কাজ থেকে ইস্তফা দিয়ে দেয়। এখন অফিসার লি আর সিওজিনের টার্গেট একটাই মানুষ, জিনসু। অফিসার লি জিনসুর বাড়ি পৌঁছতেই লাগলো ঝটকা, কারণ সে নিজেকে শেষ করে দিয়েছে আর মৃত্যুর আগে রেখে গেছে একটা নোট। সেই মুহূর্তে সিওজিনও ঘটনাস্থলে পৌঁছে এই অবস্থা দেখে তার সব আশা শেষ হয়ে যায়। তবে জিনসু নোটে একটা বিশাল রহস্যের উন্মোচন করে গেছে। 2রা ডিসেম্বর 2006 সালে রাত 1টায় পেট্রোলিং করার সময় এক 9 বছরের বাচ্চা ইউনজিনকে বাড়ির বাইরে একা বসে থাকতে দেখা যায়। তার বাবা হিউন ঘরে মদ্যপ অবস্থায় পড়ে আছে এবং সে তাকে মারধর করেছে। ইউনজি তার থেকে সাহায্য চায়, কিন্তু জিনসু ঝামেলার মধ্যে পড়তে না চেয়ে ইউনজিকে সেইখানে রেখে পুলিশ স্টেশনে ফিরে যায়। এই ঘটনার 1 ঘন্টা পর চই ব্যাগ ভর্তি টাকা নিয়ে তার কাছে সাহায্য চাইতে আসে সিওজিনকে বাঁচানোর জন্য। হিউন তার কথা রেখে সব ঘটনা সামলে নিলে পরের দিন রিপোর্ট আসে রাস্তার ধারে ইউনজির বডি পাওয়া গেছে। তাকে কেউ ধাক্কা মেরে পালিয়ে গেছে, অর্থাৎ এই ঘটনা ঢাকতেই কি চই কাল রাতে তার কাছে এসেছিল। হিউন ধরা পড়ে যাওয়ার ভয়ে এবং তার পরিবারের কথা ভেবে কাজ থেকে ইস্তফা দেয়, কিন্তু ওই ঘটনার পর সব পাল্টে যায়। সে মৃত ইউনজিকে দেখতে পেত, প্রতিক্ষণে প্রতিটা জায়গায় সে তার পিছু করত, যেন সে তাকে মারতে চায়। এই অবস্থা সহ্য করতে না পেরে অতঃপর হিউন নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সে চায় সিওজিন যেন নিজেকে মাফ না করে, কারণ ওর জন্যই এতগুলো মানুষের প্রাণ গেছে। এই ঘটনা জানার পর সিওজিনের বড় ধাক্কা লাগে, কেননা এত কিছু ঘটে গেছে আর সে কিছুই জানে না। এটা কি করে সম্ভব? অফিসার লি তাকে জোর দিলে সিওজিন বলে সে নিজে এই ঘটনার শেষ দেখে ছাড়বে, আর সর্বশেষে যদি সে নিজে দোষী হয় তাহলে শাস্তি মাথা পেতে নেবে। এদিকে চইকে জঙ্গলের এক প্রান্তে আনা হয়, কারণ তার বদলা পূরণ হয়েছে এবং সে যে কোনো মুহূর্তে পুরে শেষ হতে চলেছে। কিন্তু যেমনটা সবাই ভেবেছিল তেমন হয় না। উল্টে চই নিজের ক্ষমতার দ্বারা সেখানে উপস্থিত সব কটা গাড়ির লাইট ফাটিয়ে মুহূর্তের মধ্যে জঙ্গলের ভিতর হারিয়ে যায়।
অন্যদিকে জিনসুর ঘটনার পর সিওজিন সেখান থেকে বেরিয়ে ওর বোনকে কল করে জানতে চায় 2006 সালের 2রা ডিসেম্বর রাতে মায়ের সাথে কি হয়েছিল। এই ঘটনার স্মৃতিচারণের সাথে সময় ফিরে যায় অভিশপ্ত রাতের ঘটনায়। সিওজিন তখন ল কলেজে পড়ছে। 2রা ডিসেম্বরের রাতে বন্ধুদের সাথে বারে প্রচন্ড নেশা করে ফেরার সময় লক্ষ্য করে একটা সবজির গাড়ি, যার মালিক কিছুদিন আগেই ঝগড়ার সময় চইকে রাস্তায় ফেলে অপমান করেছিল। সেদিন সিওজিন কিছু করতে না পারলেও সেই রাগ মনের মধ্যে পুষে রেখেছিল। এই ঘটনার স্মৃতিচারণের সময় সিওজিন হঠাৎ একটা বাসের মধ্যে ইউনজিকে দেখতে পায়। সে গাড়ি নিয়ে পিছু করে একটা জায়গায় এলে বেকায়দায় সিওজিনের অ্যাক্সিডেন্ট হয়। সিওজিন এই যাত্রায় কোনোভাবে বেঁচে গেলে গাড়ি থেকে বেরিয়ে আসতেই সামনে রাখা একটা সবজির গাড়ি নিয়ে ছুটে চলল বাস লক্ষ্য করে, ঠিক যেমনটা নেশা আর ওভার স্পিডিং করে সেদিন বাড়ি ফিরছিল। নেশায় চুর সিওজিনের চোখের সামনে তখন সব ধোঁয়াশার মতো। রাস্তায় দেদার গতি নিয়ে ছুটে চলেছে গাড়ি। ইয়নজি বাবার থেকে বাঁচতে রাস্তায় বেরিয়ে আসলে তখনই সিওজিনের ফোনে আসে মায়ের কল। সিটের নিচে পড়ে থাকা ফোন নিচু হয়ে রিসিভ করতে গেলে সে নেশার ঘোরে অজান্তেই বেচারি ইয়নজিকে ধাক্কা মেরে বেরিয়ে যায়। বুঝতেও পারে না সে কত বড় ভুল করে ফেলেছে। এমন অবস্থায় বাড়ি ফিরলে চই দেখে গাড়ির সামনে লেগে রয়েছে রক্ত। তার বুঝতে বাকি রইল না কিছু একটা অঘটন ঘটে গেছে। তাই মেয়ের মুখ বন্ধ রাখতে বলে সেই রাতেই বেরিয়ে যায় গাড়ি নিয়ে। টানেলের দিকে আসলে নজর গেল রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ইয়নজির দিকে। দেহে প্রাণ আছে কিনা দেখার জন্য যেতেই ওর বাবা হিউন চলে আসলে ভাবে যে চইয়ের গাফিলতির জন্য ইয়নজির অ্যাক্সিডেন্ট হয়েছে। চই পালানোর চেষ্টা করলে হিউন ওর পিছু নেয়। অনেকটা রাস্তা রেশারেশির পর একটা জায়গায় এসে চই সাইড চাপলে গাড়ি সোজা গিয়ে দেওয়ালে ধাক্কা মারে এবং হিউন ঘটনাস্থলেই মারা যায়। কম সময়ের মধ্যে ঘটে যাওয়া এই আকস্মিক দুর্ঘটনার দায় ছেলের উপর যাতে না আসে এবং তার কেরিয়ার যাতে বেঁচে যায়, তাই ঘটনা ঢাকতে ইন্স্যুরেন্সের টাকা নিয়ে চই পৌঁছে যায় লোকাল থানায় জিনসুর কাছে এবং রিকোয়েস্ট করে তার ছেলেকে বাঁচাতে। সকালে উঠে সিওজিনের কাল রাতের ঘটনায় কিছুই মনে না থাকলেও চইয়ের ভিতরটা অপরাধের গ্লানিতে শেষ হয়ে যাচ্ছিল। ভাগ্যের এমনই নিষ্ঠুর পরিহাস যে সিওজিনের গাড়ি ওই একই জায়গায় এসে উল্টে যায় যেখানে ইয়নজির মৃত্যু হয়েছিল। হঠাৎ দেখে বৃষ্টির মধ্যে ক্ষীণ আলোয় ইয়নজি ওর দিকে এগিয়ে আসছে। জিজ্ঞেস করে, ওই রাতে আমায় সাহায্য করতে একবারও এগিয়ে এলে না কেন? চাইলেই তো আমি বাঁচতে পারতাম। পাশে পড়ে থাকা ড্রাম থেকে তেল ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। ইয়নজি দেশলাই নিয়ে প্রস্তুত। তখনই পথ আটকে দাঁড়ায় চই। ইয়নজির পা ধরে এসে ছেলের প্রাণ ভিক্ষা চায়। মৃত্যুর পরেও তার মাতৃত্ব বোধ একটুও কমেনি। সব থেকে বড় কথা, সে মৃত্যুর পর আরভি হয়ে ফিরে এসছে নিজের মৃত্যুর বদলা নিতে নয়, বরং ইয়নজির হাত থেকে ছেলেকে বাঁচাতে। চই বলে সিওজিন কোনো দোষ করেনি, সবকিছুর জন্য সে দায়ী। দরকার হলে ইয়নজি তাকে শাস্তি দিক, কিন্তু ছেলের একটুকুও ক্ষতি সে চায় না। দরকার পড়লে সে ছেলের জন্য 1000 বার প্রাণ দিতেও প্রস্তুত। সিওজিন মাকে এসে জড়িয়ে ধরে। মা তার জন্য ছোট থেকে অনেক কষ্ট ভোগ করেছে, নিজের জন্য একবারও ভাবেনি। আর যা কিছু সে অর্জন করেছে শুধুমাত্র মায়ের জন্যই। তাই এমন মুহূর্তে দাঁড়িয়ে সে মায়ের জন্য জীবন দিতেও প্রস্তুত এবং সে এটা ডিজার্ভ করে। শুধু তার একটাই চাওয়া, মা তাকে ক্ষমা করে দিক। সামনে থেকে ঝড়ের বেগে এগিয়ে আসছে একটা ট্রাক। সিওজিন জীবনের সকল পাপের প্রায়শ্চিত্ত করতে এবং মাকে কষ্ট থেকে মুক্তি দিতে এগিয়ে গেল গাড়ির সামনে। সিওজিনকে মৃত্যুমুখী দেখে ইয়নজি ধীরে ধীরে পুড়তে শুরু করলে শেষবারের মতো ছেলের জন্য প্রাণ ভিক্ষা চেয়ে তাকে জড়িয়ে ধরল। তখনই তেলের ড্রামে আগুন লেগে ঘটল এক ভয়ানক দুর্ঘটনা। তবে আকস্মিকভাবে ট্রাক সিওজিনকে ক্রস করে এগিয়ে যায়। মনে হলো ওকে যেন এক অলৌকিক শক্তি মৃত্যুর মুখ থেকে সরিয়ে বলল, আজ নয়। সিওজিন অবাক চোখে তাকিয়ে দেখে আগুনের লেলিহান শিখায় ইয়নজি আর মা পুড়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মায়ের মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি, কারণ ইয়নজি তাকে ক্ষমা করে দিয়েছে। মায়ের মমতার কাছে হার মেনেছে স্বয়ং মৃত্যু। মা তাকে ছোটবেলা থেকে যেমন প্রতিটা কষ্টের মধ্যে বুকে আগলে রেখে বিপদ থেকে রক্ষা করে গেছে, ঠিক তেমনটাই তিনি করে গেলেন মৃত্যুর পরেও। এই ঘটনার পর সিওজিন কিন্তু মায়ের কষ্টের প্রতিদান দিতে ভুলে যায়নি, কারণ মা তাকে শিখিয়েছিল সর্বদা সত্যের পথে চলতে। তাই সে কোর্টে সর্বসমক্ষে তার দোষ স্বীকার করে আর সাথে নিবেদন করে তাকে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হোক। সিওজিন নিজের ট্রায়ালে কোনো রকম অ্যাপিল করবে না। যে মা ছেলের জন্য নিজের জীবনের সুখ দুঃখের পরোয়া না করে এত কিছু করতে পারে, তার জন্য এই প্রতিদান দিতে সে 1000 বার জন্ম নিতেও রাজি। আর এটাকেই বলে দ্য পারফেক্ট
জাজমেন্ট।